সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই অবগত আছো যে বর্তমান বিশ্বে যে মহামারী, করোনা নামক মহামারীর যে বিপর্যয়ের কারণে সারা বিশ্বব্যাপী যে স্কুল প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে, তারই ধারাবাহিকতা এবং আদর্শ উচ্চ বিদ্যালয়ও বন্ধ হয়েছে। কিন্তু এই বন্ধের মধ্যেও তোমাদের ব্যক্তিগত যে পড়াশোনাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের স্কুল কর্তৃপক্ষ থেকে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, যা গতকালকে থেকে শুরু হয়েছে। নিশ্চয়ই তোমরা তা মনোযোগ সহকারে ক্লাস করতেছে এবং তোমাদের ব্যক্তিগত পড়াশোনা এগিয়ে নেওয়ার জন্য অত্যন্ত সচেষ্টতার সাথে চেষ্টা করতেছে। আমি তারই ধারাবাহিকতা আজকে এসেছি তোমাদের সাথে বাংলা ব্যাকরণ ক্লাস নিয়ে। মোহাম্মদ ইউসুফ আলী। আজকে তোমাদের সাথে আমি বাংলা ব্যাকরণের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা হচ্ছে অত্যন্ত মজাদার একটি বিষয়, তবে একটু জটিলও বটে, যেটা আমরা বাংলা ব্যাকরণের সেই ছোটোবেলা থেকে শুরু করে শুনে আসছি যে এটা সমাস মানে হচ্ছে আমাদের 6 মাস লাগবে শিখতে। আসলে এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে যাতে তোমরা খুব সহজেই যাতে করে তোমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যাতে তোমরা কাটিয়ে উঠতে পারো। সেই জন্য আশা করি তোমরা এই ক্লাসটা অত্যন্ত মনোযোগের সাথে দেখবে এবং এই মনোযোগের সাথে দেখার ফলে তোমাদের যে প্রশ্ন থাকবে, যে সমস্যাগুলো থাকবে, সেই সমস্যাগুলো তোমরা অনেকাংশে কাটিয়ে উঠতে পারবে। এর পরবর্তীতেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে। আমি তোমাদের সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। তাহলে চলো আমরা আমাদের যে এই ক্লাসের মধ্যে আমরা ফিরে যাই। দেখো, সমাস প্রথমত হচ্ছে যে সমাস, এই যে সমাস ব্যাকরণের যে একটা মূল বিষয়, আমরা জানি যে বাংলা ব্যাকরণের সাধারণত 4টি আলোচ্য বিষয় আছে। একটি হচ্ছে ধ্বনিতত্ত্ব, একটি হচ্ছে শব্দতত্ত্ব অথবা রূপতত্ত্ব, আরেকটি হচ্ছে বাক্যতত্ত্ব, আরেকটি হচ্ছে অর্থতত্ত্ব। এই 4টি বিষয়কে কেন্দ্র করে মূলত বাংলা ব্যাকরণ তার যে এই কাজগুলো করে যাচ্ছে। এই সমাসটা হচ্ছে বাংলা ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তোমার জন্য, সেটা হচ্ছে এটা কোন অংশে আলোচিত হয়। সমাস কোন অংশে আলোচিত হয় বাংলা ব্যাকরণে, তাহলে সেটা হবে হচ্ছে শব্দতত্ত্ব অথবা রূপতত্ত্বে, যেটা আমরা ইতিপূর্বে তোমাদের যে ক্লাস আছে ক্লাসের মধ্যে আমরা তোমাদেরকে বলেছি। এবং তোমাদের ক্লাসে আমরা এটাও বলার চেষ্টা করেছি যে কীভাবে আসলে একটা নামের শিরোনাম দেখে আমরা বুঝতে পারবো সেটা বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়। তোমরা নিশ্চয়ই তোমাদের মনে আছে। সে আলোকে বলতেছি যে সমাস হচ্ছে বাংলা ব্যাকরণের শব্দতত্ত্ব অথবা রূপতত্ত্বে আলোচ্য বিষয়। সমাসটা আসলে কোত্থেকে আসছে বাংলা ব্যাকরণে? সমাসটা হচ্ছে সংস্কৃত থেকে মূলত আসছে বাংলা ব্যাকরণে, এবং সংস্কৃতের ধারাবাহিকতায় বাংলা ব্যাকরণ আমরা সমাসটাকে আমাদের পাঠ্য হিসাবে অন্তর্ভুক্ত করেছি। এই সমাসটা আসলে কেন ব্যবহার হয় বাংলা ব্যাকরণের? সমাসটা ব্যবহার হয় কারণেই যে একটা বাক্যের মধ্যে শব্দের অথবা পদের ব্যবহারটাকে কমানোর জন্যেই মূলত সমাসটাকে ব্যবহার করা হয়। আমি আবারও বলতেছি, সমাসটাকে বাংলা ব্যাকরণের মধ্যে ব্যবহার করা হয় এই কারণেই, অথবা উদ্দেশ্য হচ্ছে এটাই যে বাক্যের মধ্যে যে শব্দ অথবা পদের যে বিস্তৃত ব্যবহার, যে বিশাল ব্যবহার, এই ব্যবহারটাকে কমিয়ে শ্রুতিমধুর এবং মানুষের কাছে সহজে বোধগম্য করে তোলার জন্যই মূলত সমাস ব্যবহার করা হয়। এখানে আরেকটি বিষয় বলে রাখা দরকার, আমরা নিশ্চয় জানি যে সন্ধি নামে একটি প্রকার আছে বাংলা ব্যাকরণের। এই সন্ধিতেও কিন্তু আমরা জানি যে একটা মিলন ঘটে, সংক্ষেপ হয়, কিন্তু সমাসের সাথে তার সূক্ষ্ম একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা হচ্ছে সমাস হচ্ছে পদের মিলন, আর সন্ধি হচ্ছে ধ্বনির মিলন। এবং এখানে একটা বিষয় জানা রাখা দরকার, সন্ধি এবং পদ, ধ্বনি এবং পদ, এই দুটার মধ্যে একটা পার্থক্য আছে, যেটা হচ্ছে যে ধ্বনি হচ্ছে আমাদের উচ্চারণ যা করি, আমাদের ফুসফুস থেকে যা বায়ু দিয়ে বের হয় তাই কিন্তু হচ্ছে ধ্বনি, কিন্তু পদ হচ্ছে একটি লিখিত রূপ। আমি আবারও বলতেছি, পদ হচ্ছে একটি লিখিত রূপ, যাকে আমরা লিখিতভাবে প্রকাশ করি, যা আমরা দেখতে পাই, কিন্তু ধ্বনি কখনো কিন্তু আমরা দেখতে পাবো না। তাহলে এই দুটা হচ্ছে সন্ধি এবং সমাসের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য, এই সূক্ষ্ম পার্থক্যটা তোমাদের অবশ্যই মনে রাখা দরকার। কারণ অনেক সময় আমরা প্রশ্ন জাগতে পারে যে সন্ধি মানেই তো মিলন, তাহলে সমাস মানেও কেন মিলন হবে? তাহলে এইটাই হচ্ছে মূল পার্থক্য, একটা হচ্ছে পদের মিলন আর একটা হচ্ছে ধ্বনির মিলন। এখন আসো আমরা মূল আলোচনায় যাই, সেটা হচ্ছে যে সমাস। সমাস আসলে সাধারণত শাব্দিক অর্থ যদি চিন্তা করি তাহলে 3টা অর্থ পাই, অথবা সমাস আসলে বাংলা ব্যাকরণে কি কাজ করে তখনও কিন্তু আমরা 3টা অর্থ পাই, যেটা আমরা এতদিন মুখস্থ করে আসছি। সমাস মানেই হচ্ছে সংক্ষেপ করা, সমাস মানেই হচ্ছে মিলন ঘটানো, এবং সমাস মানেই হচ্ছে একপদীকরণ। কিন্তু আমরা এই মুখস্থবিদ্যা বাদ দিয়ে একটু চিন্তা করি অথবা প্র্যাকটিক্যালি আসলে একটু বোঝার চেষ্টা করি যে আসলে এগুলোকে কেন সংক্ষেপ বলা হয়, কেন মিলন বলা হয়, অথবা কেন একপদীকরণ করা বলা হয়, একাধিক পদের একপদীকরণ করা বলা হয়। দেখো, আমি নিচে এখানে উদাহরণ লিখছি, বিলাপ ফেরত। তোমরা খেয়াল করো একটু ভালো করে, বিলাপ ফেরত এখানে একটা পদ লিখছি, যেটাকে আমরা এক কথায় বললে বিলাপ ফেরত বললে আমরা বুঝতে বিদেশ থেকে কেউ আমাদের দেশে আসছে তখনই আমরা তাকে বিলাপ ফেরত বলতেছি।
আবার দেখো এখানে আমি বিলাত থেকে ফেরত, বিলাত হতে ফেরত একটা বাক্য লিখলাম। অর্থাৎ এই যে বিলাত ফেরত যে একটা শব্দাংশ অথবা শব্দ অথবা একটা বাক্য বলি, এই বাক্যটাকে আমরা যখন ভাগ করতেছি, ভেঙে ফেলতেছি, তখন কিন্তু এখানে আমরা মাঝখানে একটা হতে একটা শব্দ পাচ্ছি। মাঝখানে কিন্তু একটা হতে একটা শব্দ পাচ্ছি আমরা। এই যে হতে একটা শব্দ পাচ্ছি, এইটা হচ্ছে বৃহৎ আকারে একটা বাক্য। খেয়াল করো, বৃহৎ আকারে একটা বাক্য। বিলাত ফেরত থেকে এই যে শব্দ, কয়েকটা শব্দ অথবা কয়েকটা পদে মিলে যে একটা বাক্য হচ্ছে, এই বাক্যটা কিন্তু বৃহৎ একটা বাক্য। এই যে বাক্যটা, এই বাক্যটাকে আমরা সংক্ষেপ করে, বাক্যটাকে আমরা কি করতেছি, এই তিনটা পদের একটা বাক্যকে ছোট করে এখানে বিলাত ফেরত, এখানে বিলাত ফেরত হিসেবে আমরা ব্যবহার করতেছি। এই যে ব্যবহার করতেছি, এই জন্য সমাজকে বলা হয় সংক্ষেপ করা, যেটাকে এই বাক্য থেকে আমরা সংক্ষেপ করে এখানে একটি বাক্য পেলাম, সেটা হচ্ছে বিলাত ফেরত। এই জন্য সমাসের প্রথম এবং প্রধান কাজই হচ্ছে কিন্তু সংক্ষেপ করা। 2 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে যে মিলন ঘটানো। আচ্ছা, মিলন ঘটানো বলতে কি বুঝি? দেখো, সমাসের ক্ষেত্রে একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা যে মিলন ঘটাবো, এখানে কিন্তু অবশ্যই যে পদগুলোর মধ্যে মিলন ঘটাবো তার ভিতরে অর্থগত একটা সম্পর্ক অবশ্যই থাকতে হবে। আমি এখানে লিখে দিচ্ছি, মিলন মানেই কিন্তু অর্থগত সম্পর্ক। তখনই পদগুলোর মধ্যে মিলন হবে, তখনই এটা সমাস হবে, যখন এটার মধ্যে অর্থগত কোনো মিল থাকবে। দেখো, খেয়াল করো, আমরা এখানে যে বিলাত ফেরত বলতেছি, এই যে সংক্ষেপ করলাম একটা বাক্যকে, এর যে বিস্তৃত যে বাক্যটা, বড় যে বাক্যটা, সেটা হচ্ছে বিলাত হতে ফেরত। এখন এটা বিলাত হতে ফেরত বলতে আমরা যদি এখানে হতের জায়গায় যদি ব্যবহার করি, মনে করো আমি হতের জায়গায়, এই হতের জায়গায় আমি ব্যবহার করলাম যে বিলাত পর্যন্ত ফেরত। দেখো, খেয়াল করো, বিলাত ফেরত বলতে বুঝাচ্ছে আমরা সে অন্য জায়গা থেকে আমাদের কাছে আসছে। কিন্তু বিলাত পর্যন্ত ফেরত যদি বলি, তাহলে কিন্তু এই যে বিলাত ফেরতের সাথে কিন্তু পর্যন্ত যে শব্দটা, পর্যন্ত যে পদটা, এই পদের সাথে কিন্তু কোনো অর্থগত কোনো মিল কিন্তু নেই। অর্থগত মিল না থাকার কারণে কিন্তু এটা কি হবে না, এটা সমাস হবে না। তাহলে আমরা যখন এখানে হতে ব্যবহার করতেছি, এটার মধ্যে কিন্তু একটা অর্থগত মিল আছে। বিলাত হতে ফেরত মানে বিলাত থেকে সে এসেছে, এই যে অর্থগত একটা মিল আছে, এই জন্য এটাকে মিল বলা হয় কি, মিলন ঘটানো বলা হয়। আমি আবারও বলতেছি, যদি অর্থগত মিল যদি না থাকতো, তাহলে এটা কখনোই কিন্তু সমাস হতো না। এই জন্যে আমরা এটাকে বলতেছি অর্থগত মিল। তাহলে আবার বলতেছি, সমাস হতে হলে প্রথমত তাকে কি থাকতে হবে, অবশ্যই পদগুলোর মধ্যে অর্থগত একটা সম্পর্ক থাকতে হবে। আমি যদি, যেমন আমরা যে আরেকটা উদাহরণ যদি বলি যে কাজল কালো, আমি যদি কাজলের ন্যায় কালো যদি না বলি, বলি যে কালো কাজলের ন্যায় অথবা কাজলের মতো না বলে অন্য কোনো উদাহরণ যদি এখানে দিই, তাহলে কিন্তু এখানে অর্থগত কোনো মিল হচ্ছে না। তাহলে যদি মিল যদি না হয়, তাহলে সেটা কিন্তু কখনোই সমাস হবে না। তাহলে আমরা এই যে অর্থগত মিল থাকার কারণে এই বাক্যগুলো থেকে আমরা সংক্ষেপ করে এখানে বিলাত ফেরত হিসাবে একটা বাক্য এখানে নিয়ে আসছি। তাহলে 3 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে একপদীকরণ। তাহলে দেখো, এই একপদীকরণ মানে কি? আমরা জানি যে পদ কাকে বলে, যাকে আমরা বলি যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলে, যেটা আমরা ছোটকাল থেকে মুখস্থ করে আসছি। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে কিন্তু পদ বলে, যাকে আমরা ইংরেজিতে ফার্স্ট অফ স্পিচ বলে থাকি। এখন দেখো, তাহলে আমরা এখানে কয়টা পদ আছে? অর্থবোধ, যেহেতু বলছি বাক্যে ব্যবহৃত, এটা যেহেতু একটা বাক্য, তাহলে এখানে 3টা শব্দ ব্যবহার হচ্ছে। শব্দগুলো ব্যবহার হওয়ার কারণে এগুলো কিন্তু সবগুলো এক একটা পদ হিসাবে এখানে আসছে। বিলাত একটা পদ, হতে একটা পদ, ফেরত এই শব্দটা একটা পদ। তাহলে এখানে 3টা পদ আছে। তাহলে 3টা পদ যদি হয়, তাহলে দেখো আমরা কি করতেছি, এখানে কয়টা পদ আছে? বিলাত ফেরত, এই যে শব্দটা, এখানে আসলে কয়টা পদ আছে? এখানে মূলত পদ আছে কয়টা? এখানে মূলত পদ আছে কয়টা? একটা পদ আছে। দেখো, খেয়াল করো, এখানে কিন্তু 3টা পদ আলাদা আলাদা বসছে, আলাদা আলাদা বসে একটা অর্থ তৈরি করছে অথবা অর্থ প্রকাশ করছে। কিন্তু এখানে যখন আমরা দেখতেছি, এখানে কিন্তু একটা বাক্য এবং 3টা পদ থেকে একটা পদ হয়ে গেছে। তোমরা খেয়াল করলে ভালো করে বুঝবে, এখানে 3টা পদ থেকে একটা পদ হয়ে গেছে। যেহেতু 3টা পদ থেকে এখানে একটা পদ হয়ে গেছে, এই জন্যই বলা হয় সমাসের আরেকটি কাজ হচ্ছে কি, একপদীকরণ। সমাসের আরেকটি কাজ হচ্ছে একপদীকরণ। তাহলে আমরা দেখো, এখানে যে 3টা বিষয় জানতে পারছি যে সমাসের কাজ কি অথবা সমাসের অর্থ কি। একটা হচ্ছে সংক্ষেপ করা, একটা হচ্ছে মিলন ঘটানো, আর একটা হচ্ছে একাধিক পদের একপদীকরণ। তাহলে এখান থেকে আমরা 3টা প্রশ্ন পাতে পারি, 3 ধরনের প্রশ্ন আমাদের হতে পারে। এক হচ্ছে সমাস বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, এটা একটা প্রশ্ন। এরপর হচ্ছে সমাসের কাজ কি। এরপর আর একটা বিষয় হচ্ছে যে সমাসের মধ্যে মিলন বলতে কিসের মিলন অবশ্যই প্রয়োজন। তাহলে এখান থেকে আমরা 3টা প্রশ্নের উত্তর আমরা পাচ্ছি। আরেকটা বিষয় বলে রাখি,
সমাস হচ্ছে মূলত বাংলা শব্দ গঠনের একটি প্রক্রিয়া। বাংলা ভাষার যে শব্দগুলো হয়, নতুন নতুন শব্দ তৈরির একটি প্রক্রিয়া, একটি কাজই হচ্ছে মূলত সমাস। এবং এটা তোমাদের নবম দশমে যেমনিভাবে প্রয়োজন, ঠিক তেমনি একাদশ এবং দ্বাদশ শ্রেণীতেও কিন্তু তোমাদের খুবই প্রয়োজন। এই সমাসের ক্লাসটা তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে যারা অধ্যয়ন করতেছো এখন, তাদেরও কিন্তু অবশ্যই প্রয়োজন বাংলা শব্দ গঠন প্রক্রিয়ার মধ্যে জানার জন্য। এই জন্য ক্লাসটা শুধু যে নবম দশম তা কিন্তু না, এটা নবম, দশম, একাদশ এবং দ্বাদশ এই 4টা ক্লাসের জন্য সমানভাবে কিন্তু প্রযোজ্য। এরপর আসো, সমাসের প্রতীতি বলতে একটা শব্দ আছে, সমাসের প্রতীতি। সমাসের প্রতীতি বলতে একটা শব্দ আছে। প্রতীতি মানে হচ্ছে একটা বিশ্বাস, একটা মানে প্রক্রিয়া, যার মাধ্যমে আমরা সমাসটাকে নির্ণয় করব। এই সমাসের প্রতীতি সাধারণত হচ্ছে 5টি। সমাসের প্রতীতি কয়টি? সমাসের প্রতীতি হচ্ছে 5টি। প্রথম যে প্রতীতি, সেই প্রতীতিটা বলা হয় হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদ, আর একটা হচ্ছে সমসমান পদ, আর একটা হচ্ছে পূর্বপদ, আর একটা হচ্ছে পরপদ, আর একটা হচ্ছে ব্যাস বাক্য। এই 5টাই হচ্ছে মূলত সমাসের প্রতীতি। আমরা এখন দেখব যে কিভাবে এই প্রতীতিগুলো বা কোনটাকে আসলে কোন প্রতীতি বলে। খেয়াল করো, প্রথমত দেখো, এই যে আমরা এখানে একটা শব্দ লিখছি, আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। তোমরা পরবর্তীতে বাসায় যদি নিজেরা যদি একটু প্র্যাকটিস করো, চর্চা করো, তাহলে তোমাদের জন্য সমাজটা অনেকাংশে আজকে ক্লাসের পর তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের আর বেশি প্রশ্ন আসলে থাকবে না। দেখো, আমি এখানে লিখছি সমস্ত পদ সমাসবদ্ধ পদের অন্তর্গত পদগুলোকে বলা হয় সমসমান পদ। প্রথমে খেয়াল করো, সমস্ত পদ তাহলে কোন কাকে বলে? সমস্ত পদ হচ্ছে একটি সমাসকে যখন আমরা এই যে বৃহৎ অংশ থেকে খণ্ডিত করে সংক্ষেপ করে যখন ছোট অংশ করতেছি, এই ছোট অংশটাকে মূলত সমস্ত পদ বলা হয়। তাহলে সমস্ত পদ কোনটা? সমস্ত পদ হচ্ছে এটা। এটা হচ্ছে সমস্ত পদ। আমি আবার বলতেছি, এই বৃহৎ অংশ থেকে যে সংক্ষেপ ছোট অংশ করতেছি, এটাই হচ্ছে একটা সমস্ত পদ। এবং এটার সংজ্ঞা যদি বলা হয়, তাহলে হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদের অন্তর্গত পদ হচ্ছে সমসমান পদ। তাহলে সমসমান পদ কোনগুলা? তাহলে এখানে দেখো, যখন আমরা এক পদীকরণ করতেছি, এখানে আমরা সাধারণত অর্থগত দিক যদি চিন্তা করি, তাহলে দুটো অংশ পাই। একটা হচ্ছে বিলের, এটা একটা অংশ, আর এটা হচ্ছে আরেকটা অংশ। তাহলে এখানে যে দুটো অংশ পাচ্ছি আমরা, এই দুটো অংশ আলাদা আলাদা করে যদি বলি, তাহলে এটা হচ্ছে সমসমান পদ, এটা হচ্ছে একটা সমসমান পদ। অর্থাৎ সমস্ত পদের যে অংশগুলো থাকে সেগুলোকে আলাদা আলাদা করে বললে সেটাকে আমরা সমসমান পদ বলতে পারি। আবার দেখো, এই যে আমি এটা মুছে ফেলতেছি তোমাদের, এরপর দেখো, আবার সমস্ত পদের প্রথম অংশকে বলা হয় পূর্বপদ, আর পরের অংশ যেটা সেটাকে বলা হয় পরপদ অথবা উত্তরপদ। তাহলে সমস্ত পদের এখানে কয়টা অংশ আছে? আমরা বলছি যে দুটো অংশ আছে। দুটো অংশকে আলাদা আলাদা করে কিন্তু সমসমান পদ বলা হয়। এটা একটা সমসমান পদ, এটা একটা সমসমান পদ বলা হয়। আবার এই সমসমান পদের প্রথম অংশ যেটা, এই অংশটা, এটাকে বলা হয় হচ্ছে পূর্বপদ, আর এই অংশ যেটা পরের যে অংশটা, পরের অংশ বলতে শেষ যে অংশটা, সেই অংশটাকে বলা হয় পরপদ অথবা উত্তরপদ অথবা উত্তরপদ। এই দুটো অংশ এখান থেকে আমরা পাচ্ছি। দেখো, আমরা একটা উদাহরণ দিয়ে কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করতেছি। বিলাত ফেরত, এটা হচ্ছে সম্পূর্ণ শব্দ বা অংশটা কিন্তু হচ্ছে একটা সমস্ত পদ। এই সমস্ত অংশ পদটাকে যদি ভেঙে ফেলি, তাহলে দুটো অংশ পাই। একটা হচ্ছে যে অংশটা পাবো সেটাকে আলাদা আলাদা করে সমসমান পদ হিসেবে নামকরণ করা হয়, এবং আবার এই সব অংশটাকে একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ অথবা উত্তরপদ বলা যায়। এরপর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে যে ব্যাস বাক্য কাকে বলে। ব্যাস বাক্য কি? দেখো, এই ব্যাস বাক্য এটা সাধারণত 3টে নাম। বিগ্রহ বাক্য। একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে সমাসটাকে বের করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা, যে বিষয়টা, সেটাই হচ্ছে কিন্তু ব্যাস বাক্য।
এই ব্যাস বাক্য দেখেই আমরা সমাস নির্ণয় করবো যে এটা কি আসলে দ্বন্দ্ব সমাস নাকি দ্বিগু সমাস নাকি তৎপুরুষ সমাস অথবা সমাসের যে প্রকার কোন প্রকারের মধ্যে পড়ছে সেটা কিন্তু আমরা নির্ণয় করবো কিন্তু এই ব্যাস বাক্য দেখে। এই ব্যাস বাক্যের মধ্যে হচ্ছে তিনটি নাম, একটা হচ্ছে ব্যাস বাক্য, একটা হচ্ছে সমাস বাক্য, একটা হচ্ছে বিগ্রহ বাক্য। এটাকে সমাস বাক্য কেন বলা হয়? কারণ হচ্ছে এটা দেখে কিন্তু আমরা সমাস নির্ণয় করবো, এই জন্য সমাস বাক্য বলা হয়। আবার বিগ্রহ বাক্য কেন বলা হয়? কারণ হচ্ছে বিগ্রহ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মূর্তি, মানে যাকে কেন্দ্র করে আমরা সবকিছু আবর্তন করি, সেজন্যই। যেহেতু আমরা এই বাক্যটা দেখেই এখানে ব্যাস বাক্য কোনটা? ব্যাস বাক্য হচ্ছে আমরা সমস্ত পদটাকে ভাঙলে যে বিস্তৃত বা যে বৃহৎ যে অংশটা হয় সেটাকে আমরা ব্যাস বাক্য বলি, এটাকে হচ্ছে ব্যাস বাক্য। এটাই হচ্ছে ব্যাস বাক্য। যদি এটা ব্যাস বাক্য হয়ে থাকে আমরা এটা দেখে কিন্তু নির্ণয় করবো যেটা কি দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস নাকি তৎপুরুষ সমাস। এই জন্য এটাকে কিন্তু বলা হয় বিগ্রহ বাক্য। আবার এই জন্য এটাকে বলা হয় ব্যাস বাক্য। ব্যাস সম্পর্কে তোমরা নিশ্চয় জানো, জ্যামিতিতে তোমরা হয়তো পড়ে আসছো, জমির পরিমাপের ক্ষেত্রেও কিন্তু ব্যাস বাক্য লাগে, যেটাকে আমরা অবলম্বন করে মূলত নির্ণয় করে থাকি সমাসটাকে। এই যে নির্ণয় করে থাকি এই বৃহৎ অংশটাকে এই জন্য ব্যাস বাক্য বলা হয়, এই জন্যই সমাস বাক্য বলা হয়, এই জন্য কিন্তু বিগ্রহ বাক্য বলা হয়। এখান থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারবো অথবা যে বিষয়গুলো আমাদের পরীক্ষা আসতে পারে সেটা হচ্ছে যে সমাসের প্রতীতি কয়টি। সমাসের প্রতীতি হচ্ছে 5টি। একটি হচ্ছে, আবার বলতেছি, একটা হচ্ছে সমস্ত পদ, একটা হচ্ছে সমসমান পদ, একটা হচ্ছে পূর্বপদ, আর একটা হচ্ছে পরপদ, আর একটা হচ্ছে ব্যাস বাক্য, সমান বাক্য অথবা বিগ্রহ বাক্য। 5টি হচ্ছে সমাসের বিগ্রহ বাক্য। এখন দেখো এখানে মাঝখানে একটা পদ আছে, যে পদটাকে আমরা বাদ দিয়ে সমস্ত পদটাকে বের করতেছি অথবা সমাসটাকে বের করতেছি, তাহলে এই পদটাকে কি বলা হয়? এই পদটাকে বলা হয় মধ্যপদ। এই পদটাকে বলা হয় মধ্যপদ। তোমরা মনে রাখবে, সমাস বের করার সময় আমরা পরবর্তী যে ক্লাসগুলো করবো সেখানে কিন্তু আমাদের বারবার এই কথাগুলো আসবে যে পূর্বপদ, পরপদ এবং হচ্ছে মধ্যপদ এবং হচ্ছে ব্যাস বাক্য। এই কথাগুলো আমাদের খুব বেশি আসবে। এই জন্য তোমাদের আজকে যে বাড়ির কাজটা থাকবে সেটা হচ্ছে, আমি এখন যে কথাগুলো বলছি এগুলো তোমরা কয়েকটা উদাহরণ দেখে তোমরা আরো নিজেরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করে তোমরা যতটুকু সম্ভব তোমরা বোঝার জন্য চেষ্টা করবে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, এবং কমেন্ট বক্সে জানালে আমি তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই দেওয়ার জন্য চেষ্টা করব। আমরা এতক্ষণ পর্যন্ত যেটা জেনেছি সেটা হচ্ছে সমাস কি, সমাসকে আমরা কিভাবে বের করব সেই বিষয়টা আমরা এতক্ষণ জেনেছি। এখন আসা হচ্ছে সমাস কত প্রকার সে বিষয়ে একটু কথা বলা দরকার। সমাস হচ্ছে সাধারণত 6 প্রকার বাংলা ব্যাকরণের নিয়ম অনুযায়ী। একটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, একটা হচ্ছে দ্বিগু সমাস, একটা হচ্ছে তৎপুরুষ সমাস, একটা কর্মধারয়, আর একটা হচ্ছে অব্যয়ভাব, আর একটা হচ্ছে বহুব্রীহি সমাস। বাংলা ব্যাকরণে যদিও 6 প্রকার, কিন্তু সংস্কৃত থেকে মূলত সমাস বাংলা ব্যাকরণে এসেছে। এবং এই সংস্কৃত হচ্ছে সমাস হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, আর একটা হচ্ছে কর্মধারয় সমাস, আর একটা হচ্ছে অব্যয়ভাব সমাস, আর একটা হচ্ছে বহুব্রীহি সমাস। দেখো আমি এখানে পাশে লিখে রাখছি দ্বিগু, তৎপুরুষ এবং কর্মধারয়। এই 3টা সমাসকে সাধারণত বাংলা ব্যাকরণবিদরা অথবা আমরা যারা আছে তারা কিন্তু এটাকে দ্বিতক হিসেবে নামকরণ করে। কারণ হচ্ছে এখানে পরপদের অর্থ প্রাধান্য পায়, অর্থাৎ এই 3টা সমাসেই কিন্তু পরপদের অর্থ প্রাধান্য পায়। এই জন্য সংস্কৃত ব্যাকরণবিদরা এটাকে একটা সমাস হিসেবে ধরে নিয়েছে। এই জন্য সংস্কৃত ব্যাকরণের সমাস হচ্ছে 4 প্রকার, আর বাংলা ব্যাকরণের সমাস হচ্ছে 6 প্রকার। দেখো এখন আমি এখানে লিখে রাখছি সমাস চিহ্নিতকরণের উপায়। আসলে আমরা সমাস, এটা যে কোন সমাস সেটা আমরা আসলে কিভাবে বুঝবো, সেটা অর্থের দিক থেকে বিবেচনা করে কিন্তু সমাসটাকে বের করতে হবে। আর একটা হচ্ছে ব্যাস বাক্য বিবেচনা করে। আমরা যখন অর্থের দিক থেকে সমাসটাকে বের করব তখন আমাদের লাগবে হচ্ছে যে ব্যাস বাক্য কি হবে সে বিষয়টা আমাদের তখন লাগবে। এখন দেখো আমরা অর্থের দিক থেকে আসলে কিভাবে চিন্তা করবো যে এটা কোন সমাস হতে পারে। দেখো আমি লিখে রাখছি, প্রথমত দ্বন্দ্ব সমাস যদি হয় তাহলে সেটা কি হবে। আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে পূর্বপদ, পরপদ, ব্যাস বাক্য এই শব্দগুলো আমাদের কিন্তু বারবার আসবে সমাসের ক্ষেত্রে। তোমরা যদি ভালো করে খেয়াল করে দেখাও, উভয় পদের অর্থে প্রাধান্য পাবে। উভয় পদ বলতে কি বুঝাচ্ছে? যেটাতে বুঝাচ্ছে যে আমরা যে পূর্বপদ এবং পরপদ এই দুটার অর্থই প্রাধান্য পাবে, সেটাকে আমরা দ্বন্দ্ব সমাস বলতে পারি। যেমন আমরা সংক্ষেপে এখানে বলতে পারি মা বাবা। মা বাবা এখানে একটা উদাহরণ দিলাম। দেখো আমরা এই মা বাবা বলতে এখানে দুটা অর্থই কিন্তু সমানভাবে প্রাধান্য পাচ্ছে। সমানভাবে প্রাধান্য পাচ্ছে বিধায় কিন্তু এটা দ্বন্দ্ব সমাস। পরপদের অর্থ প্রাধান্য না পেলে তাহলে সেটা কি হবে? সেটা হবে হচ্ছে বহুব্রীহি সমাস। যেমন আমরা যদি বহু ধান আছে যার, বহু ধান আছে যার, এখানে কিন্তু বহু এবং বহু ব্রীহি, এখানে কিন্তু বহুকে বোঝাচ্ছে না এবং ব্রীহি শব্দটাকে বোঝাচ্ছে না। ব্রীহি শব্দের অর্থ কিন্তু হচ্ছে ধান। এখানে মূলত একজন মালিককে বোঝাচ্ছে যার অনেক বেশি ধান আছে, তার কথা কিন্তু এখানে
বলতেছে। তাহলে এখানে কিন্তু কর্মপদের অর্থে প্রাধান্য পাচ্ছে না, বহুর অর্থ প্রাধান্য পাচ্ছে না, ব্রীহির অর্থ প্রাধান্য পাচ্ছে না, এই জন্য এটা কি হবে, বহুব্রীহি সমাস হবে। এরপর হচ্ছে পূর্বপদের অর্থের প্রাধান্য যদি পায় তাহলে সেটা হচ্ছে অভৈরব সমাস। যেমন আমরা যদি লিখি এখানে হা ভাত, একটা উদাহরণ লিখলাম, দেখো খেয়াল করো, হা বলতে হচ্ছে এখানে অভাব বোঝাচ্ছে, ভাত কিন্তু বোঝাচ্ছে না। তাহলে আমরা এখানে এটা যখন ব্যাস বাক্য করবো তখন কিন্তু ভাতের অভাব এই শব্দটা আমরা ব্যবহার করব, অথবা বৃহৎ অংশটা ব্যবহার করবো। তাহলে এখানে কিন্তু অভাবটা হচ্ছে মূল বিষয়, অভাব বলতে এখানে হা শব্দটা মূল বিষয়, যেহেতু এখানে পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছে সেজন্যই কিন্তু এটা হার অর্থ প্রাধান্য পাওয়ার কারণে এটা অব্যয়ীভাব সমাস হবে। এছাড়া বাকি যেটা যে বিষয়গুলো সেটা হচ্ছে যে দ্বিগু সমাস, কর্মধারয়, তৎপুরুষ সমাস, এই তিনটাতে কিন্তু পরপদের অর্থ প্রাধান্য পায়, এবং এই পরপদের অর্থ প্রাধান্য পাওয়ার কারণে এগুলা হচ্ছে দ্বিতক বলতেছি, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস এবং কর্মধারয় সমাস আমরা বলতেছি। তাহলে এই যে বিষয়গুলো সমাজ চিহ্নিতের উপায়, এটা যদি তোমরা খুব ভালো করে যদি খেয়াল করো তাহলে অর্থগত দিক থেকে অর্থ বিবেচনা করেই কিন্তু তোমরা বের করতে পারবে আসলে এটা কোন সমাস হিসেবে বের হয়েছে। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে ব্যাস বাক্য, মানে কোনটাতে কি ব্যাস বাক্য বলবে সেটা আমরা একটা ছন্দ আকারে জানবো, এবং এর মধ্য দিয়ে আমাদের আজকে ক্লাস শেষ হবে। আশা করি তোমরা ততক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা এখন শিখবো যে একটি বাক্যের মধ্যে যখন ক্রিয়াতাকার করবে এটাতে কোন ব্যাস বাক্যটা বসবে, এবং এই ব্যাস বাক্যের উপরেই কিন্তু আমরা সমাসটাকে নির্ণয় করতে হবে। দেখো আমি একটা ছন্দ লিখছি এবং তোমাদের একটি করে উদাহরণ লিখছি যার মাধ্যমে তোমরা সহজে বুঝতে পারবে। ও দিয়ে যুক্ত হলে দ্বন্দ্ব সমাস হবে, তার মানে হচ্ছে যখন একটি শব্দের মধ্যে যদি মা ও বাবা, আমরা যখন সমাস সমস্ত পদ থাকবে তখন এটা এভাবে ড্যাশ বাক্য দিয়ে থাকবে, তখন এটার মধ্যে শুধু ও বসিয়ে দিলেই কিন্তু এটা দ্বন্দ্ব সমাস হয়ে যাবে। এবং অবশ্যই খেয়াল রাখবে এখানে দুইটা অর্থ প্রাধান্য পাচ্ছে কি না, যদি অর্থ যদি দুইটারই প্রাধান্য হবে তাহলে আমরা এটার মাঝখানে যদি ও বসিয়ে দিই তাহলে এটা কিন্তু দ্বন্দ্ব সমাস হবে। ও এবং আর এই শব্দগুলো বসিয়ে দিলেই হবে, তবে সাধারণত ও শব্দটাই বেশি ব্যবহার হয়। এরপর হচ্ছে সমাহারের দ্বিগু হয়, এটা নয় মন্দ, অর্থাৎ দ্বিগু সমাস হতে হলে তাকে কিন্তু একটি সমাহার বুঝাইতে হবে, মানে সর্বশেষ একটা মিলন বুঝাইতে হবে, সমষ্টি কিন্তু বুঝাইতে হবে। দেখো আমি এখানে লিখছি শতাব্দী, এটা একটা সমস্ত পদ, এবং এটা যখনই আমরা দেখতেছি যে শতাব্দী, আমরা এটার অর্থ শেষ অব্দের মানে একটা সমাহার বুঝাচ্ছে, তখন কিন্তু এটা শেষে আমরা শুধু শত অব্দের সমাহার এই শব্দটা বসিয়ে দিলে কিন্তু এটা একটা দ্বিগু সমাস হয়ে যাচ্ছে। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, যখনই কোনো পদের অর্থ যখন প্রাধান্য পাবে না তখন কিন্তু এটা আবার সংখ্যাবাচক বহুব্রীহি সমাস হয়ে যাবে। যখন এটা আমরা বিস্তারিত প্রকারগুলো আলোচনা করব তখন এটা আমরা ঠিক সেখানে সমাধান করে দিব। এতটুকু মনে রাখো, অবশ্যই যদি পরপদের অর্থ প্রাধান্য পায় তাহলে সেখানে সমাহার বসিয়ে দিলে কিন্তু এটার ব্যাস বাক্য হয়ে যাবে এবং সেটা দ্বিগু সমাস হবে। 3 নম্বর দেখো, যে, যিনি, যেটি, তিনি এই শব্দগুলো দিয়ে ব্যাস বাক্য করলে সেটা হবে হচ্ছে কর্মধারয় সমাস। আমরা বলছি কর্মধারয় সমাসও কিন্তু পরপদের অর্থ প্রাধান্য পাবে। যখনই পরপদের অর্থ প্রাধান্য পাবে দেখবে এখানে কিন্তু জজ, যিনি, তিনি, সাহেব, কিন্তু ওনার এখানে ওনার যে বৈশিষ্ট্য, পেশাগত যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটাকে কিন্তু এখানে বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে ব্যাস বাক্য কিভাবে করব, যেহেতু সাহেবকে বোঝাচ্ছে, পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তাহলে এখানে যিনি এবং তিনি ব্যবহার করে কিন্তু এটা ব্যাস বাক্য আমরা করতে পারি, যিনি জজ, তিনি সাহেব। এছাড়াও কর্মধারয় সমাসে আরো কিছু ব্যাস বাক্য করার নিয়ম আছে, তুলনা বুঝাইলে, সেগুলো আমরা যখন বিস্তারিত প্রকার আলোচনা করবো তখন আমরা তোমাদেরকে বলবো। এরপর হচ্ছে বিভক্তি লোপ এলে তৎপুরুষ সমাস। বিভক্তি নামে একটি ব্যাকরণের একটি পরিভাষা আছে, এটি আলোচনা বিষয় আছে, সেটা আমরা আলোচনা অবশ্যই করবো, কারণ বিভক্তি যখন আলোচনা করবো তখন। এখন শুধু মনে রাখো, যখনই বিভক্তি যখন লোপ পাবে তখন সেটা কিন্তু নিঃসন্দেহে তৎপুরুষ সমাস হয়, এবং তৎপুরুষ সমাসের কিন্তু কয়েকটা প্রকার আছে, এটা আমরা প্রকার আলোচনা করবো। তাহলে এই যে দুঃখপ্রাপ্ত, দেখো দুঃখকে প্রাপ্ত মানে দুঃখকে সে পাইছে সেজন্যই কিন্তু এটাকে দুঃখপ্রাপ্ত বলা হচ্ছে। তাহলে এখানে যে কে, এটা কিন্তু একটা বিভক্তি, যখন এই দুঃখপ্রাপ্ত এবং পরপদের অর্থটা প্রাধান্য হচ্ছে, দুঃখটাকে পাওয়া বোঝাচ্ছে সেজন্য পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। তাহলে আমরা এখানে যদি বিভক্তি দিয়ে দিই তাহলে কিন্তু এটা ব্যাস বাক্য হয়ে যাচ্ছে। কলেজের ক্ষেত্রে কিন্তু ব্যাস বাক্য দিয়ে কি বলে যে সমাস নির্ণয় করা লাগে, যেহেতু নবম দশমে শুধু বহু নির্বাচনী, সেজন্য তোমরা দেখেই কিন্তু বলতে হবে যেটা আসলে কোন সমাস। তোমাদেরকে এখানে ব্যাস বাক্য বের করতে হবে না, তোমরা কিন্তু অর্থের দিককে বেশি গুরুত্ব দিতে হবে, অথবা ব্যাস বাক্য দেখে কিন্তু তোমরা বলতে হবে এটা কোন সমাস। তাহলে যখন বিভক্তি থাকবে তখন কিন্তু এটা তৎপুরুষ সমাস হবে। এরপর দেখো, অব্যয় যুক্ত থাকলে অব্যয় ভাব হয়। এখানে তোমরা খুব সহজে বুঝে যাচ্ছে যে অব্যয় থাকলে কিন্তু এটা কি হয়ে যাবে, অব্যয় সমাস। যেমন হা বাদ, আমি একটু আগে বলছি পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে, এখানে কিন্তু হা বলতে অভাবটাকে বোঝাচ্ছে, যেহেতু পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছে এবং হা বলতে একটা
অব্যয় আছে এখানে, তাহলে এই অব্যয় যদি থাকে তাহলে আমরা এটাকে বিভিন্নভাবে আসলে ব্যাস বাক্য করতে পারি। তাহলে সুতরাং এটা আমরা বুঝতে পারবো যে এটা অব্যয়ীভাব সমাস হচ্ছে। এরপর হচ্ছে যার বাক্যের শেষে বহুব্রীহি হয়। বহুব্রীহি সমাস মানে হচ্ছে কোনো পদের অর্থ প্রাধান্য পাবে না। যেহেতু অর্থ প্রাধান্য পাবে না, তাহলে সেখানে তুমি সর্বশেষ যে অংশটা থাকবে তার শেষে অর্থাৎ পরপদের পরে তুমি যার শব্দটা লাগিয়ে দিলেই কিন্তু এটা বহুব্রীহি সমাস হয়ে যাচ্ছে। যেমন নীল কণ্ঠ বলতে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, এখানে কণ্ঠ যার নীল তাকে কিন্তু বোঝাচ্ছে না, একজন ব্যক্তি মানুষকে কিন্তু এখানে বোঝাচ্ছে, কণ্ঠ নীলটাকে বোঝাচ্ছেন। তাহলে নীল কণ্ঠ যার, তাহলে এটা বহুব্রীহি সমাস হয়ে যাচ্ছে। দেখো আমরা এটা হচ্ছে 6 প্রকার সমাসের কথা বলছি। এছাড়াও আরেকটা সমাস আমরা খুব সবসময় ব্যবহার হয়, সেটা হচ্ছে অলোক সমাস। নাম অলোক মানে হচ্ছে যা লুপ্ত হয় না, যা বাদ যায় না। কি বাদ যায় না? যেটার মধ্যে বিভক্তি বাদ যায়। আমি আবার বলতেছি, তাহলে বিভক্তি লোক না হলে অলোক হয়। অলোক মানে হচ্ছে যেটার মধ্যে কিছুই বাদ যাবে না, অর্থাৎ বিভক্তি বাদ যাবে না। যেমন আমি নিচে এখানে দেশে নিয়ে গেছি, দেখো এখানে দেশের সাথে এখানে একার এবং এখানেও কিন্তু একটা একার আছে, যেটা হচ্ছে একটা বিভক্তি। বিভক্তি যেহেতু লোক হয়নি, এটা সমস্ত বড় থাকবে এটা, এবং ব্যাস বাক্য থাকবে দেশে বিদেশে। যেহেতু দেশে বিদেশে থাকবে, তাহলে এটাও কিন্তু একটা অলোক সমাস হয়। এই অলোক সমাস কিন্তু আবার 3 প্রকার, একটা হচ্ছে অলোক দ্বন্দ্ব, একটা হচ্ছে অলোক বহুব্রীহি, আর একটা হচ্ছে অলোক তৎপুরুষ সমাস। এটা আমরা যখন বিস্তারিত আলোচনা করব তখন আমরা এটা তোমাদেরকে খুব ভালোভাবে বুঝাতে পারবো। আশা করি আজকে যে ক্লাসটা হয়েছে, তোমাদের পরবর্তী ক্লাসের জন্য তোমাদের বাড়ির কাজ থাকবে। আজকে যেগুলো বলছি ব্যাস বাক্য কিভাবে বসানো হয়, এরপর হচ্ছে কোন পদের অর্থ কিভাবে প্রাধান্য পায় সেটা আমরা কিভাবে বুঝবো, আর হচ্ছে সমাসের প্রকারগুলো। এই কয়েকটা কাজ তোমরা খুব ভালো করে আজকে বাসায় প্র্যাকটিস করবে, যাতে আমরা পরবর্তী ক্লাসগুলোতে খুব সহজেই তোমরা বুঝতে পারো। আর যদি এই ক্লাসটা তোমরা সম্পূর্ণ না দেখো মনোযোগ দিয়ে, তাহলে কিন্তু পরবর্তী ক্লাসগুলোতে আমি যাই বলবো তোমরা কিন্তু কোনো কিছুই বুঝে আসবে না। ঠিক আছে, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ আমাদের সহায় হোক। ধন্যবাদ সবাই।